আজকে তোমাদেরকে হ্যাভ ভার্ব শেখাবো। আগের দিন আমরা বি ভার্ব শিখেছি, বি ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, হ্যাভ ভার্বের পাস্ট টেন্স, হ্যাভ ভার্বের ফিউচার টেন্স। সেই প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কর্তা যখন নিজে কিছু একটা হয় তখন আমরা বি ভার্বের ব্যবহার করি। তখনই বলা ছিল যে কর্তার অধিকারে যখন কিছু থাকে তখন সেটাকে আমরা তখন সেক্ষেত্রে আমরা কি করি, হ্যাভ ভার্বের ব্যবহার করি। আজকে বুঝবো যে বাংলা বাক্য কেমন হয়, তবে সেই বাক্যটাকে আমরা হ্যাভ ভার্বের মধ্যে ফেলতে পারি। খুব ভাইটাল জিনিস, খুব ভালো করে বুঝে নাও। হ্যাভ ভার্ব কর্তার অধিকারে কিছু থাকা বোঝায়, কিছু থাকা বোঝায়। আগের দিন বলেছিলাম রাম একজন বালক। এখানে দেখো রামকেই বলছিলাম বালক, ফলে এটা যেহেতু কর্তা নিজেই হচ্ছিল এই বালকটা, এইটাকে আমরা কিসের মধ্যে ফেলেছিলাম? বি ভার্ব। আমরা ফেলেছিলাম মানে অ্যাকচুয়ালি এটা বি ভার্বের মধ্যে পড়বে, আমরা তো কেউ না ফেলার, এটা পড়ছে বি ভার্বের মধ্যে। দেখো রামের একটি কলম আছে, এইটা, এই বাক্যটাকে দেখো আর এই বাক্যটাকে দেখো। আচ্ছা দেখো, এই বাক্যের সাবজেক্টকে রাম, একজন বালকটাকে, সে রামটা নিজেই কিন্তু একজন বালক, ফলে এইটাকে আমরা কি বলেছিলাম? বি ভার্ব বলেছিলাম। এই বাক্যটাতে দেখো রামের একটি কলম আছে। আচ্ছা বলো দেখি, রাম কি নিজেই এই কলমটা? খুব ভালোভাবে বুঝতে পারছি যে না, রাম কিন্তু নিজে এই কলমটা নয়, বরঞ্চ রামের অধিকারে আছে। কি আছে? এই কলমটা আছে। এই যে টাইপের বাক্য হচ্ছে, এই টাইপের বাক্যগুলোকে আমরা বলবো যে এই বাক্যটাকে আমাদেরকে হ্যাভ ভার্ব দিয়ে লিখতে হবে। তাহলে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। না বোঝার কিন্তু একদমই কোনো ব্যাপার নেই। আরেকটা কথা, তোমরা কিন্তু কখনো ভাববে না যে ইংরাজি শিখতে পারবো না। যেই একবার ভেবে ফেলবে যে ইংরেজি শিখতে পারবো না, বা সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, যখনই তোমরা একবার ভাববে যে এটা বোঝা এটা বোধহয় আমার দ্বারা হবে না, তাহলে দেখবে কারোর ক্ষমতা নেই যে সেই জিনিসটাকে তোমাকে শেখাবে। একদম ইজি জিনিস। আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদেরকে কিন্তু সাহায্য করার জন্য সবসময়ের জন্যই উপস্থিত থাকবো। তোমরা শুধু একটু আমাকে জাস্ট জানাবে, কমেন্টে জানাতে পারো। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েই দিয়েছি, একেবারে প্রথম ভিডিওতে আছে। তোমরা সেখান থেকে আমাকে তোমরা যখন যা ইচ্ছা প্রশ্ন করবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নের কিন্তু উত্তর দেব। আচ্ছা যাই হোক, হ্যাভ ভার্বের সেই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সব ক্ষেত্রেই হয় এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা কিভাবে হয় দেখো, প্রেজেন্ট টেন্স বাক্যগুলো কিরকম হয়? আমার একটা কলম আছে। দেখো খুব ভালো করে বোঝো যে কর্তাটা এরকম। এই আমরা যখন বি ভার্বে বলেছিলাম, সেখানে কিন্তু এই কর্তাটা হচ্ছিল আমি, তুমি, এরকম ভাবে হচ্ছিল। আর যখন হ্যাভ ভার্ব হয়ে যাবে না, তখন আমরা ওই আর আমি তুমি করে করে কিন্তু এগুলোকে আর বলতে পারি না। আমরা কি বলি? আমার, তোমার, তার, রামের, শ্যামের। যেমন আমার একটা কলম আছে, আমরা কিন্তু না বাংলাতে বলি না যে আমি একটা কলম আছে। এটা একটা মজার ব্যাপার কিন্তু। এখন আমার ইংরেজিতে হচ্ছে মাই, কিন্তু যখন এই হ্যাভ ভার্ব বোঝাবে তখন কিন্তু এই আমার এর ইংরেজিটা কিন্তু মাই হবে না, আই হবে। হুম এই যে কেস বলে একটা জিনিস আছে, আই, মি, মাই, তারপরে ইউ, ইয়োর, হি, হিম, হিজ, এরও আমি তোমাদেরকে কিন্তু চার্ট প্রোভাইড করে দেবো। একদম তোমরা চিন্তা করবে না, যা বলছি এগুলোকে তোমরা শোনো, তোমরা এই অনুযায়ী পড়াশোনাটা করো। কোনো অসুবিধা হলে আমাকে শুধু তোমরা একটু জানাও, দেখো তোমাদের উন্নতি করতে পারি কি না পারি তোমরা শুধু দেখো। আচ্ছা আমার একটা কলম আছে হলো, এইবার ওই একই টাইপের বাক্য পাস্ট টেন্সে কি হয় দেখো, আমার একটা কলম ছিল। আর ফিউচারে কি হয়? আমার একটা কলম
হবে। দেখো, যখন প্রেজেন্ট টেন্স হচ্ছে আমার একটা কলম আছে, মানে কি এই আছে বর্তমানে আছে, কি আছে কলম আছে, আমার অধিকারে আছে। এটা কিন্তু বুঝতে হবে যে আমার অধিকারে থাকছে নাকি আমি নিজে হচ্ছি সেইটা। যদি বলতাম যে আমি একটা কলম, তার মানে কি হতো, না কলমটা নিজেই হচ্ছে আমি, তখন কিন্তু আমরা সেক্ষেত্রে বিভাগটা ব্যবহার করতাম। খুব মজাদার ব্যাপার কিন্তু, হ্যাঁ। আর এটা আমার একটা কলম আছে মানে কি কলমটা আমার অধিকারে আছে, কখন আছে, বর্তমানে আছে, তাহলে এটা হচ্ছে বিভার্বের প্রেজেন্ট টেন্স। চলে এসো পাস্ট টেন্সে। দেখো আমার একটা কলম ছিল, এখানে কি বলছে ছিল, ছিল মানে কি বুঝতেই পারছি আগে ছিল, এখন আছে কিনা আছে দরকার নেই সেটা। এই যে বাক্যের মধ্যে যেটা বোঝাচ্ছে তাতে আমরা কি বুঝছি, না আমার একটা কলম ছিল, আগে ছিল, আমার অধিকারে ছিল। ক্লিয়ার? ফিউচার টেন্সে এসো। দেখো আমার একটা কলম হবে, এখানেও দেখো কি এই যে কলমটা আমার, এখানে কি বোঝাচ্ছে আমার অধিকারে হবে, আমার অধিকারে থাকবে, সেটাই তো বোঝাচ্ছে। তাহলে এই যখন অধিকারে বর্তমানে আছে সেটা হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, অধিকারে অতীতকালে ছিল সেটা হচ্ছে পাস্ট টেন্স, অধিকারে ভবিষ্যতে হবে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। আর একটা বোঝবার একটা ব্যাপার আছে, একটা বাংলাতে নাই শেষে এই আছে থাকবে, আছে যখন প্রেজেন্টে থাকবে, পাস্ট হলে ছিল থাকবে, আর ফিউচার হলে এই হবে বা থাকবে, কখনো কখনো এই থাকবেও কিন্তু বলতে পারে। ক্লিয়ার? এবার আমরা একটু দেখে নেই যে এই প্রেজেন্ট টেন্সের, ওই সে বলেছিলাম যে 4 রকমের বাক্য আছে, ওই যে 4 রকমের বাক্যে এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ঠিক কিরকম হয়, যে গঠনটা কি হয় একটু আমরা দেখে নেই। একটু তোমরা মন দিয়ে দেখো এবং বোঝো, আর লিখে নেবে খাতায়। দেখবে কি দেখবে তোমরা উপকৃত হচ্ছ কিনা তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে, আমি আর বলবো না নিজে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো কালকেই বলেছিলাম যে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য, আমি এই বাক্যটাকে দিয়েই বলি আমার একটা কলম আছে। গঠনটা কি হবে, প্রথমে লিখবো সরি সাবজেক্ট, তারপরে মনে রাখবে এখানে কি হবে হ্যাভ অথবা হ্যাজ। এটা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, হ্যাভ বা হ্যাজ এখানে কিন্তু ওই অ্যাম ইজ আর বসিয়ে দিলে কিন্তু আর হবে না। ঠিক আছে, এইবার অধিকারে যা আছে, অধিকারে যা আছে, তারপরে অন্যান্য। আমার একটা কলম আছে, আমি এই এই বাক্যটাকেই লিখছি আই, এখন আই হলে কি হবে, হ্যাভ হবে, আই হ্যাভ কি আছে এ পেন। ঠিক আছে, আচ্ছা কখন হ্যাভ হয় কখন হ্যাজ হয় সেটা আমি বলে দেবো। ইন্টারোগেটিভ গঠনটা দেখো, ইন্টারোগেটিভ লক্ষ্য করবে প্রথমেই লিখবে হচ্ছে ডু বা ডাজ, প্রথমে কি লিখবে ডু বা ডাজ। আচ্ছা এই ডাজটা কখন হয় একটু লিখে নিও পাশে, সাবজেক্ট যদি আমি তুমি ছাড়া, আমি তুমি মানে আই ইউ, ছাড়া একজন বোঝায়, তখন কি হয় ডাজ হয়, তা না হলে ডু হবে, প্লাস সাবজেক্ট প্লাস যা আছে প্লাস অন্যান্য। কতক্ষণ দেখতো, কতক্ষণ হয়েছে? ঠিক আছে, এবার নেগেটিভ। আচ্ছা না নেগেটিভ না, এক্সাম্পলটা আমার কি একটা কলম আছে, তাহলে কি হবে দেখো প্রথমে ডু হবে, হ্যাঁ আমার লিখেছি ডু, এখানে ডাসটা কখনো সাবজেক্ট যদি আমি তুমি ছাড়া একজন বোঝায়, এখানে তো আমার মানে আমি বোঝাচ্ছে, ফলে এখানে ডু হবে, ডু আই, সরি বন্ধুরা একটা ভুল হয়ে গেছে, এখানে হ্যাভ হবে, প্লাস হ্যাভ প্লাস যা আছে প্লাস অন্যান্য। ডু আই হ্যাভ
এ পেন। নেগেটিভ সেন্টেন্স, ওই হ্যাভ ভার্বের প্রেজেন্টেশন নেগেটিভ। গঠনটা কি হয় দেখো, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস হ্যাভ, এটা হ্যাভই হবে, সব ক্ষেত্রে হ্যাভ হবে, প্লাস যা নেই প্লাস অন্যান্য। আর যা নেই লিখলাম কেন, কারণটা হচ্ছে এই বাংলা বাক্যটা এরকম হয় যে রামের একটা কলম নেই। মনে করো আমি আগে আমি দিয়ে লিখছিলাম, এখন রাম দিয়ে বলি একটা রামের একটা কলম নেই। কি নেই না, কলম নেই। কিভাবে লিখবো দেখো বাক্যটা, প্রথমে রাম সাবজেক্ট রাম, এইবারে ডু বা ডাজ। আমি তুমি ছাড়া যখন সাবজেক্ট একজন হবে তখন এখানে কি হবে না, ডাজ হবে। এই যে সাবজেক্টে রাম আছে, বলো দেখি রাম মানে কি আমি না, তুমি না, আবার রাম মানে কজন, একজন। তাহলে কি মিলছে কিনা বলো, যে আমি তুমি ছাড়া একজন, নিশ্চয়ই উত্তরটা আসছে হ্যাঁ। তাহলে এখানে কি হবে, রাম ডাজ নট হ্যাভ, হ্যাভ কি নেই, যা নেই, এ পেন। ওকে, এবার নেগেটিভ ইন্টারোগেটিভ। এটাতে কি হবে, প্রথমে আমরা ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ প্লাস যা নেই প্লাস অন্যান্য। এতগুলো প্লাস দেখে ঘাবড়ে যেও না, খুবই সহজ কিন্তু। আহ আমার কি একটি কলম নেই, ডু বা ডাজ, ডু হবে আমি আছি, তারপরে কি সাবজেক্ট আই, তারপরে দেখো নট, তারপরে হ্যাভ কি নেই, এ পেন। কেন বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন আমি যখন তোমাদেরকে আগের দিন বি ভার্বের ক্ষেত্রে যখন বোঝাচ্ছিলাম যে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এবং তাতে করে যখন সাবজেক্টটা দেখা যাবে যে যে ক্ষেত্রে সাবজেক্টটা নামবাচক শব্দ বোঝায়, তখন তোমাদেরকে একটা কথা বলেছিলাম মনে আছে, যে নটটা সেক্ষেত্রে সাবজেক্টের আগে চলে যায়। এটা কিন্তু সমস্ত রকম টেন্সের ক্ষেত্রেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে কনস্ট্রাকশনটা, এই নটটা সাবজেক্টের আগে চলে আসবে, এই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে দেবে। আমি তোমাদেরকে প্রত্যেকটাই কিন্তু শেখাবার সময় এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা দেখবে আমি দুটো দুটো করে নিয়ম লেখাচ্ছি। এখানে কি হবে, ডু বা ডাজ তারপরে নট, এটা সঙ্গে সঙ্গে চলে বসে পড়বে। হ্যাঁ, ডু বা ডাজ নট, তারপরে সাবজেক্ট হ্যাভ যা নেই অন্যান্য। রামের কি একটি কলম নেই, দেখো এখানে আমার কি একটি কলম নেই, এটা কি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, রামের কি একটি কলম নেই, এটাও কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে পার্থক্যের জায়গাটা কোনটা, পার্থক্যের জায়গা হচ্ছে এইটা, এখানে যে সাবজেক্ট এটা প্রোনাউন, এখানে সাবজেক্ট এটা হচ্ছে নাউন। তাহলে যখনই নাউন হবে, এক্ষেত্রে যে সাবজেক্ট নাউন হলে তখন কিন্তু এই নিয়মটা হবে। কোন নিয়মটা না, এই যে নটটা আগে বসে যাবে। রাম, রাম হলে কি হবে, ডু না ডাজ, একজন ডাজ, আমি তুমি ছাড়া একজন ডাজ, যেহেতু নামবাচক নট, ইজি। এবারে রাম ডাজ নট রাম হ্যাভ এ পেন। বন্ধুরা আজকে আর করছি না, পরের দিন পাস্ট টেন্স করে দেবো, তারপর দিন ফিউচার টেন্স করে দেবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, তোমাদের আশা করছি অনেকটাই আমি উপকারে লাগতে পারবো। ঠিক আছে?